আমার অন্ধ বন্ধুকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওর দেখাশোনা করো। আমি বলতে পৃথিবীতে ওর কেউ নেই। এতদিন আমিও দেখাশোনা করেছি, কিন্তু আজকে যে আমি প্রবাসে চলে যাব, ওকে কে দেখাশোনা করবে? অনেক চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম তোমার কাছে রেখে যায়। শাফিন তোমার নিজের ভাইয়ের মতো। আজ থেকে শাফিনের দায়িত্ব তোমার। তুমি শাফিনের দেখাশোনা করবে। শাফিন কষ্ট পাবে এমন কোনো কাজ করবে না। ও দু চোখে দেখতে পায় না, তাই বলে ওকে অবহেলা করবে না। তুমি একদম চিন্তা করবে না, শাফিন ভাইয়া আমার নিজের ভাইয়ের মতো। আমি ভাইয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। ভাইয়াকে অনেক ভালো রাখবো। ভাইয়া আমার বাসায় থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি চলে যাওয়ার পরে তোমার বাবা মাও আসবে, তারাও শাফিন ভাইকে দেখবে, সমস্যা নেই। তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমাকে আমি অনেক ভরসা করি, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি বিশ্বাস করে শাফিনকে তোমার কাছে রেখে যাচ্ছি। শাফিনের কোনো ক্ষতি করো না প্লিজ। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখব তোমার বন্ধুকে। ওর আর কি বা কাজ আছে, একটু খাবে আর ঘুমাবে। আশা, তুমি দেখে শুনে থেকো, আর কখনো রাতে বাইরে বের হবে না। শাফিনের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না। আমি আসছি, ঠিক আছে? তুমি ভালো থেকো। আমি ওখানে গিয়ে পৌঁছে তোমাকে কল দেব। বলেই চলে গেল। আশা রেগে মনে মনে বলল, এই আপদটাকে আমার ঘরে দিয়ে যেতে হলো। এই আপদ যদি আমার বাসায় থাকে, তাহলে আমি আবিরকে বাসায় কি করে নিয়ে আসবো? পরক্ষণে আশা হেসে বলে উঠল, ও তো অন্ধ, ও কিভাবে দেখবে? আমি বরং আবিরকে কল দিই, আবির রাতে চলে আসবে। ভাবি, আপনি চাইলে আমাকে আমার বাসায় রেখে আসতে পারেন। শুধু শুধু আপনার ঘাড়ে একটা ঝামেলা তুলে দিয়ে গেল। কি করব বলেন? আমি যে দু চোখে দেখতে পাই না, আমার আপন বলতে কেউ নেই। তিয়াস আমাকে দেখাশোনা করত। তিয়াস আজকে প্রবাসে চলে গেল, আমাকে নিয়ে অনেক চিন্তা করেও। তাই তো আপনার কাছে রেখে চলে গেছে। আপনার যদি কষ্ট হয়, আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসতে পারেন। আরে ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনি আমার নিজের ভাইয়ের মতো। আপনার জায়গায় যদি আমার নিজের ভাই থাকতো, তাহলে আমি একই কাজ করতাম। আপনি চিন্তা করবেন না, আমি রাগ করি নাই। আপনার দেখাশোনা আমি করতে পারবো। আপনার কি ক্ষুধা পেয়েছে? আমি আপনাকে খেতে দেবো ভাইয়া। না ভাবি, আমার ক্ষুধা পায় নাই। আমার ক্ষুধা পেলে আমি আপনাকেই বলবো। আপনি আপাতত আমাকে আমার রুমটা দেখিয়ে দিন, আমি একটু ঘুমাবো। আচ্ছা চলুন, আমি আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি। বলেই আশা শাফিনকে একটা রুমে নিয়ে গিয়ে বসিয়ে দিল। শাফিন কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ল। আশা চলে যেতে শাফিন উঠে বসল। আস্তে করে দরজার দিকে এগিয়ে গেল। সেখান থেকে শুনতে পেল আশা কারোর সাথে ফোনে কথা বলছে। হ্যালো, তুমি কোথায়? তিয়াস আজকে প্রবাসে চলে গিয়েছে, বাসা একদম ফাঁকা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আর বলো না, একটা ঝামেলা আমার উপরে চাপিয়ে দিয়ে গেছে। তিয়াসের অন্ধবন্ধু আছে না শাফিন, ওকে আমাদের বাসায় রেখে গিয়েছে। এখন এই আপদটাকে আমাকে দেখাশোনা করতে হবে। বলছি, বাসায় না এসে অন্য কোথাও দেখা করলে হয় না? শাফিন ভাইয়া যদি কোনোভাবে বুঝে যায় তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, তাহলে আমি শিওর শাফিন ভাইয়া তিয়াসকে সব কিছু বলে দিবে। তুমি চিন্তা করো না, ও তো অন্ধ, চোখে দেখতে পায় না। ও কী করে বলবে? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে অনেক মিস করছি। তোমার স্বামী চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম। চলে গিয়েছে, আমাদের আর কোনো বাধা নেই। আমি এক্ষুনি আসছি, তুমি অপেক্ষা করো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ভাবির অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। তিয়াস আমাকে এর জন্যই ওর বাসায় রেখে গিয়েছে, তার বউয়ের অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা সেটা দেখার জন্য। ভাগ্যিস আমি এখানে আসতে রাজি হয়েছিলাম, না হলে আমার বন্ধুর জীবনটা নষ্ট হয়ে যেত। আমি থাকতে আমার বন্ধুর জীবন কখনো নষ্ট হতে দেব না। বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দরজায় কলিং বেল বেজে উঠতেই আশা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো আবির এসেছে। আমার কিন্তু অনেক ভয় লাগছে। শাফিন ভাইয়া যদি দেখতে পায় তুমি এসেছো, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। শাফিন ভাইয়া তিয়াসকে জানাতে এক মুহূর্ত সময় নেবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শাফিন অন্ধ, চোখে দেখে না। ওই অন্ধ কি বলবে? তবুও আমার অনেক ভয় লাগছে, কি করব বুঝতে পারছি না। চলো আমরা বাইরে গিয়ে দেখা করি। তুমি বুঝতে পারছো না, বাইরে গেলে অনেক সমস্যা হবে। ভাবি, আপনি কোথায়? একটু আমার রুমে আসবেন, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আমাকে খেতে দেবেন? আপদটা সুযোগ বুঝে ডাকতে শুরু করে দিয়েছে। আমার এসব আর ভালো লাগে না। একটা কথা বলো না, তুমি কথা বললে ধরে ফেলবে। ওর কাছে কিছুতেই ধরা খাওয়া যাবে না। ভাবি, আপনি কি রুমের আশেপাশে আছেন? এই তো ভাইয়া, কি দরকার আমাকে বলুন, আমি আপনাকে এনে দিচ্ছি। ভাবি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে কিছু খেতে দিন। আমার ক্ষুধা পেলে ঘুম আসে না। ঘুমের জন্য হলেও হালকা কিছু খাবার খেতে হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসছি। তুমি এখন এই ছোট লোকটা দেখাশোনা করবে? তোমাকে যেতে হবে না, ও গোল্লাই যাক। তুমি আমার কাছে থাকো। কতদিন পর তোমাকে দেখলাম, দুজনে মিলে সুখ দুঃখের গল্প করব। উনি যদি এদিকে চলে আসে, তাহলে বুঝতে পেরে যাবে তুমি এই বাসায় আছো। তখন আমরা কি করব? আরে, ও তো চোখে দেখে না, আসলেও কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, তুমি ওকে ড্রয়িং রুমে নিয়ে এসো, খেতে দাও। আমরা রুমের মধ্যে গিয়ে গল্প করি। আমি তো ওনাকে বলেছি রুমে খেতে দিব।
তাহলে এখন কি করে ড্রয়িং রুমে নিয়ে আসবো? আমরা ড্রয়িং রুমে বসে গল্প করি আর ওনাকে রুমের মধ্যে খাবার দিয়ে আসি। তাহলে এদিকে আসার কোনো সুযোগ হবে না। খাওয়া শেষ হলে আমাকে ডাক দিবে, আমি গিয়ে খাবারের প্লেট নিয়ে আসবো। তুমি বুঝতে পারছো না, ওকে তুমি ড্রয়িং রুমে খেতে দাও, আমরা রুমে গিয়ে কথা বলবো। তুমি রাগ করছো কেন? রুমে গিয়ে কথা বলা যা, বাইরে বসে গল্প করাও তাই, দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। এতটুকু বুঝতে পারছেন না ভাবি? রুমের মধ্যে ও যা করতে পারবে, রুমের বাইরে কি তা করতে পারবে? সেজন্য বারবার আপনাকে রুমের মধ্যে যেতে বলছে। ভাইয়া, আপনি চোখে দেখতে পান? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। আর তোমার সব কুকীর্তির কথা আমি তিয়াসকে বলে দেব। আজই আমি তিয়াসকে সব বলবো। তুমি তার আড়ালে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক রেখেছ। তুমি কি মনে করেছো তোমার সব কিছু জানার পরে তিয়াস তোমাকে নিয়ে সংসার করে খাবে? কখনোই না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। এমন একটা বাজে মেয়ের সাথে আমি আমার বন্ধুকে সংসার করতে দেব না। তুই বেঁচে থাকলে তো তোর বন্ধুকে বলবি, আগে নিজের জীবন বাঁচা, তারপরে তোর বন্ধুকে সব কিছু বলিস। আমি আমার বউকে পরীক্ষা করার জন্য তিয়াসের বাসে এসেছিলাম কিছুদিনের জন্য। আমি দেখতে চেয়েছিলাম আমি না থাকলে আমার স্ত্রী কিভাবে থাকে। তিয়াস আমাকে বলল তার বাসায় অন্ধ হয়ে থাকতে, তার বউকে নজরে রাখতে। তিয়াসের বাসে এসে আমি অবাক হয়ে গেলাম। তিয়াসের না থাকার সুযোগ নিয়ে ভাবি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করছে। আর এই মেয়েকে ভালো রাখার জন্য তিয়াস দূরপ্রবাসে টাকা কামানোর জন্য চলে যাচ্ছে। কাকে ভালো রাখার জন্য এত দূরে কষ্ট করতে যাচ্ছে? তিয়াসের সব কিছু জানার অধিকার আছে। আমি তিয়াসকে এখনই ফোন করে সব কিছু জানিয়ে দেব। প্লিজ ভাইয়া, তিয়াসকে কিছু বলবেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করব না। এবারের মতো মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অনেক ভালো হয়ে যাব। আপনি যদি আমার কথা না শুনেন, আমি অন্য পথ দেখতে বাধ্য হব। তুমি আমার ক্ষতি করবে? আগে নিজে বাঁচো, তারপর না হয় আমাকে শেষ করার চিন্তা করো। নিজে এত নোংরা কাজ করেছো, আবার বড় বড় কথা বলছো। এই মুখ নিয়ে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? সমাজে মুখ দেখো কি করে? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে মরে যেত। তুমি কেন বেঁচে আছো? তুমি মরে যেতে পারো না? শুধু শুধু আমার বন্ধুটাকে চালাচ্ছ, আর আমার বন্ধুটাও তোমার জন্য কষ্ট করে যাচ্ছে। আবির শাফিনের দিকে এগিয়ে আসতে যাচ্ছিল, শাফিনকে মারতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠল। শাফিন গিয়ে দৌড়ে দরজা খুলে দেয়। এই সময় তিয়াসকে দেখে আবির আর আশা দুজনেই চমকে ওঠে। তুমি এখনো প্রবাসে যাও নাই? ভাগ্যিস যায়নি, গেলে কি আর তোমাদের কুকীর্তির কথা জানতে পারতাম? এসব তুমি কি বলছো? কিসের কথা বলছো? আমার সাথে নাটক করে লাভ নেই। আমি তোমার জন্য কি করিনি? হ্যাঁ, তুমি ভালো থাকবে বলে দূর প্রবাসে গিয়ে কষ্ট করি, আর তুমি আমারটাকে ফুর্তি করো, মানুষের সাথে অবৈধ সম্পর্ক করো। ভাগ্যিস আমি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিলাম, তাই এয়ারপোর্টে যেতে দেরি হচ্ছিল। তখনই শাফিন আমাকে ফোন করে জানালো শাফিন তার বউকে সন্দেহ করে, তাই তাকে পরীক্ষা করার জন্য আমার বাসায় কয়েকদিন থাকতে চেয়েছিল। আমিও শাফিনকে বলেছিলাম তোমার উপরে নজর রাখতে। তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমি নিজে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি তোমার প্রেমিকের সাথে আমার বাসা থেকে বের হয়ে যাও। প্লিজ এমন করো না, আমি আর কখনো এমন করব না। শেষবারের মতো একটা সুযোগ দাও। তিয়াস আর কোনো কথা বলল না, আশাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলল। আবির সুযোগ বুঝে পালিয়ে গেল। আশা অনেক অনুরোধ করেও থাকতে পারল না। তিয়াস আশাকে বাসা থেকে বের করে দিল। আশা চলে যাওয়ার পরেই পিয়াস কান্নায় ভেঙে পড়ল। এতদিন কার জন্য কি করেছিল সে?